সচিবালয়ে আগুনে অর্থ লোপাট সংক্রান্ত এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া নাশকতার ষড়যন্ত্রের বিষয়টি মাথায় রেখেই তদন্ত হবে বলে জানিয়েছেন উপদেষ্টারা। ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানানো হয়। ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে জানানো হয়, তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 7 সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট সরকারকে দেবে বলেও জানান তিনি। যে মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার কার্যক্রম স্বাভাবিক রাখতে অস্থায়ী কার্যালয়ে কাজ চালানো হবে জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আগুনের ঘটনায় কারো ব্যক্তিগত সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের শাস্তির আওতায় আনা হবে। সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি। বিশেষ করে একটা জেলায়, পিরোজপুর জেলায়, যেই বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি। এর আগে 6 ঘন্টার বেশি সময় ধরে পুড়েছে সচিবালয়ের 7 নম্বর ভবন। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভবনের 6 তলা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ঘটনার কারণ এখনো জানা যায়নি। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ট্রাক চাপায় নিহত হয়েছেন এক ফায়ার সার্ভিস কর্মী। বৃহস্পতিবার মধ্যরাত পুড়ছে সচিবালয়ের 7 নম্বর ভবন। রাত 1:52 আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে। সূত্রপাত 6 তলার একটি কক্ষে। 2 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। কিছুক্ষণের মধ্যে যোগ দেয় আরও 7টি। ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে ভবনের আগুন। পরে ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে দাঁড়ায় 19-এ। সচিবালয়ের 7 নম্বর ভবনে আছে যুব ও ক্রীড়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এছাড়াও রয়েছে শ্রম ও কর্মসংস্থান, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। অনেক ফাইল আছে আমাদের মন্ত্রণালয় সংশ্লিষ্ট এবং সড়কের যে জিওবি প্রকল্প সময়ের ফাইল আছে, ওগুলা কি অবস্থা ভিতরে না গেলে বুঝতে পারবো না। আগুন লাগলে ধারণা করতেছি হয়তো পুড়ে গেছে আর কি। অফিসের ফাইল, ডকুমেন্টস, আপনার যত কম্পিউটার, বিভিন্ন ইলেকট্রনিক্স যে যন্ত্রগুলো, সবগুলোই একটা পুরো আশঙ্কা করতেছি আমরা। প্রথমে ভবনের পশ্চিম দিকে আগুন লাগলেও পরে আগুন দেখা যায় পূর্ব দিকে। এরপর আগুন লাগে ভবনের মধ্যভাগেও। পর্যায়ক্রমে এমন আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি, বাট এটা হতে পারে। 211 জন ফায়ার সার্ভিস কর্মীর চেষ্টায় সকাল 8:05 নিয়ন্ত্রণে আসে আগুন। তাদের সঙ্গে যোগ দেন সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা। আগুনের ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। স্যার, প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। শুনেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয়ও হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি। এদিকে পানির লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় প্রাণ গেছে ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিছক শর্ট সার্কিট নাকি নাশকতা? সচিবালয়ের আগুন কিভাবে লাগলো, এখন সেই প্রশ্নের উত্তর জানার অপেক্ষা। 7 নম্বর ভবনের পূর্ব পাশে নিয়ন্ত্রণের চেষ্টার সময়ই আগুন লাগে পশ্চিম ও মধ্যভাগে। এতে বিশেষজ্ঞরা বলছেন, আগুন ছড়িয়ে পড়ার স্বাভাবিক প্রক্রিয়া এটি নয়। তাই এটি নাশকতা কিনা সে সন্দেহ জানিয়েছেন তারা।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে রাত ১:৫২। সে খবর সামনে আসে রাত ২:০৮। ঘটনাস্থলে এসে ৬ তলার পূব দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরই আগুনের দেখা মেলে পশ্চিমের ৮ ও ৯ তলাতে। সে আগুনে প্রায় পুড়ে গেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ছাড়াও ৭ থেকে ৯ তলার প্রায় সব কয়টি মন্ত্রণালয় বিভাগের কক্ষ। এই ঘটনাকে নাশকতা মনে করছেন নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা। না, শর্ট সার্কিট এটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে। যেখানে যেখানে গেছে সব জায়গায় পুড়ে গেছে। আমরা সব তো এখনো আইডেন্টিফাই করতে পারি নাই, আমরা করব। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত বলে জানাচ্ছে ফায়ার সার্ভিস। তবে বিশেষজ্ঞরা বলছেন আগুন ছড়িয়ে পড়ার ধরন শর্ট সার্কিটের নয়, পেছনে থাকতে পারে অন্য কোনো ঘটনা। একটা ইম্পর্টেন্ট জায়গায় যে 3টা জায়গায় একত্রে আগুন, এটা কিন্তু ইট ইন্ডিকেটস সামথিং, ইট গিভস ইউ দি ক্লুজ সামথিং। 3 জায়গায় একত্রে আগুন লেগেছে, দ্যাট ইন্ডিকেটস দি arson fire or the incendiary fire or the intentional fire. তবে প্রায় ৬ ঘন্টা ধরে জ্বলা এই আগুন কিভাবে, কি কারণে লাগলো তা জানতে এখন ঘটনা তদন্ত শেষের অপেক্ষা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগুন নেভানোর কাজ চলার সময় পুলিশ কেন রাস্তা বন্ধ করেনি? ফায়ার ফাইটার নয়নের মৃত্যুর পর উঠেছে এমন প্রশ্ন। নিজের ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই ঘটনার বিচার অবশ্যই হবে। বৃহস্পতিবার সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তায় ট্রাক চাপায় নিহত হন ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারান নয়ন। পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নয়ন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বাদজোহর ফায়ার সার্ভিসের সদর দপ্তর প্রাঙ্গণে নয়নের জানাজা অনুষ্ঠিত হয়। এই সময় পুরো প্রাঙ্গণে ছিল শোকের ছায়া। জাতীয় পতাকায় মোড়ানো ফায়ার ফাইটার নয়নের মরদেহ যখন সেখানে রাখা হয়, তখন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় কেন রাস্তা বন্ধ করা হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্যরা। আমাদের আফসোসের জায়গাটা এখানেই থেকে গেল যে বাংলাদেশে প্রশাসনিকভাবে সে কাজ করা অবস্থায় সে একটা যুদ্ধে গেল, কিন্তু সেই যুদ্ধে শুরু করার আগে সে যুদ্ধে যাওয়ার পথেই সে চলে গেল। এখানে আমাদের কষ্টটা, এখানে কেন রাস্তায় পুরোপুরি সেফটি করা হলো না, কেন রাস্তা ব্লক করে তাকে সেফটি দেওয়া হলো না। রাস্তা বন্ধ না করার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারে কিনা এমন প্রশ্নে নয়নের মৃত্যুর ব্যর্থতার দায় স্বীকার করে নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানে আমি বলবো যে এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। এই বিচার তো অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার একটা ব্যর্থতা না। নয়ন ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনে কর্মরত ছিলেন। তিনি 2 বছর ধরে ফায়ার সার্ভিসে ছিলেন কর্মরত। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সচিবালয়ের আগুন পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপি নেতারা। উপদেষ্টা পরিষদ থেকে কয়েকটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরদিনই এই আগুন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলেও দাবি তাদের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন নেতারা। রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতারা। অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনো প্রশাসনে রয়ে গেছে। তারা দেশ নিয়ে করছে নানা ষড়যন্ত্র। এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, এই সরকারকে আমরাই প্রতিষ্ঠিত করেছি, অথচ তারাই বিএনপি নিয়ে নানা সমালোচনা করছে। তারা কি প্রতিপক্ষ হবে? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য।
আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, তাদের আমার কোনো পক্ষ হবে না। আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? জাতীয় প্রেসক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে জয়নাল আবদিন ফারুক প্রশ্ন তোলেন, যারা 16 বছর গণতন্ত্রকে হত্যা করেছে তারা এখনো কিভাবে সচিবালয়ে বসে থাকে? যারা আমাকে আয়না ঘরে নিয়েছে, যারা আমার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, তাদের সহচরেরা বারবার বলার পরেও কেন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা এখনো বহাল আছে? শেখ হাসিনা ও তাদের দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের পাশাপাশি বর্তমান সরকারকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে খুলনার কয়রার কপোতাক্ষ কলেজ মাঠে কর্মী সম্মেলনে তিনি এই দাবি জানান। বলেন, আগামী সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে, যাতে কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ ও ভোট চলে না যায়। আওয়ামী লীগের আমলের 3টি নির্বাচনের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, এমন ভোটারবিহীন ও ডামি নির্বাচন দেখতে চায় না সাধারণ মানুষ। অভিযোগ করেন, শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই। সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের রোডম্যাপ দেয়। তার আগে রোডম্যাপ দেওয়ার আগে সমস্ত ভোটারের উপযুক্ত বয়স যাদের হয়েছে, পরিণত বয়স হয়েছে, তাদের সকলের ভোটের তালিকা নিশ্চিত দেখতে চায়। রাজধানীর পূর্বাচলে অবৈধভাবে 60 কাঠা প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা সহ পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd ফেজ অনুসন্ধানও করবে দুদক। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের যোগসাজশে অতি গোপনে 2022 সালের 3 আগস্ট শেখ পরিবারের 6 সদস্যকে 10 কাঠা করে প্লট বুঝিয়ে দেয়া হয়। পূর্বাচলের নতুন শহর প্রকল্পের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নিয়েছেন তারা। দুদক জানায়, রাজনৈতিক বিবেচনায় সরকারের 13/A ধারার ক্ষমতা বলে এসব প্লট বরাদ্দ দেয়া হয়েছে। নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 98টি ব্যাংক হিসাবে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর 6,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। সাবেক এই প্রতিমন্ত্রীর 36 কোটি টাকার অবৈধ সম্পদও পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল নির্মাণে 4,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের মুখোমুখি হতে যাচ্ছেন সদ্য সাবেক কমিশনার জহুরুল হক। দুদকের ইতিহাসে এই প্রথম নিজেদেরই কোনো কমিশনারের বিরুদ্ধে অনুসন্ধান হতে যাচ্ছে। দুদক সূত্র জানায়, ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সকালে কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারক হিসাবে কর্মজীবন শুরু করা জহুরুল হক পিলখানা হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলার বিতর্কিত রায় দিয়ে সমালোচিত হয়েছেন। বিচার বিভাগ থেকে 2014 সালের 4 ডিসেম্বর দায়রা জজ হিসাবে অবসর গ্রহণ করেন তিনি। এরপর আওয়ামী লীগ সরকার তাকে প্রথমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির কমিশনার ও পরে চেয়ারম্যান নিযুক্ত করে। বিটিআরসির মেয়াদ শেষে 2021 সালে দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিযুক্ত করা হয় তাকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল 1 নভেম্বর অন্য কমিশনার ও চেয়ারম্যানের সঙ্গে জহুরুল হকও পদত্যাগ করেন। জাতিকে অন্ধকারে রেখে নয়,
পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হবে বলে জানিয়েছেন নতুন কমিশন প্রধান আ.ল.ম ফজলুর রহমান। সকালে বিজিবি সদর দপ্তরে কমিশনের প্রথম বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। ফজলুর রহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রকে চিহ্নিত করার দায়িত্ব দেয়া হয়েছে কমিশনকে। প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য সেসব দেশে চিঠি বা টিম পাঠানো হবে। তদন্ত দলে 2 জন বিদেশি আইনজ্ঞ সহ 4 জন আইন বিশেষজ্ঞ নিয়োগের সুপারিশ করবে কমিশন। এছাড়া কমিশন প্রধানকে উপদেষ্টা পদমর্যাদা, সাচিবিক সুবিধা ও আলাদা কার্যালয়ের ব্যবস্থা করতেও বলেছে কমিশন। 2009 সালে পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের শিকার হন 57 জন সেনা কর্মকর্তা সহ অনেকে। সেই ঘটনার পুনঃ তদন্তের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। যারা নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সব কিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারিনি। বিপিএলে সাকিবের খেলতে না পারার ব্যর্থতা সংশ্লিষ্ট সবার। দেশের সেরা তারকা না থাকা এই টুর্নামেন্টের জন্য নেতিবাচক বলেও মনে করেন সাবেক পরিচালক ও অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বোর্ডে কাজ করার মতো মেধা নেই বলেই থাকতে পারেননি, তির্যক মন্তব্য তাঁর। তবে পরবর্তীতে সুযোগ পেলে কাজ করবেন। বোর্ডের সাথে সব সম্পর্ক শেষ করেছেন, জাতীয় দলের আশেপাশে আর নেই। এক সময় প্রভাবশালী পরিচালক, কোচ, টিম ডিরেক্টর যেন আড়ালে চলে গেছেন। বিপিএলের কারণে আবারও মাঠে ফিরেছেন। অভিমানী কণ্ঠে বললেন ভবিষ্যতের কথা। দেশ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে একটা, তা আমরা হয়তোবা ওই মেধাটা আমাদের নাই যে হয়তো কাজ করতে পারবো কিনা, সেটাই সবচেয়ে বড় কথা। তো বাট যদি যেহেতু আমার পেশা কোচিং, আমি এখনও কোচ, এটাই আমার পেশা, সুযোগ আসতে করব। যদি সেরকম সুযোগ সুবিধা থাকে অবশ্যই আমি করতে ইন্টারেস্টেড বাংলাদেশের জন্য। কেমন দেখছেন বর্তমান বোর্ডকে? দায়িত্বে না থাকায় সমালোচনাও করতে চাইলেন না। সময় দিলে হয়তো ভালো কিছু হবে, সে কথাই বললেন। ডেফিনেটলি তারা দে আর ট্রাইং টু রান ইট প্রপারলি, ভালোভাবে যেই স্বপ্ন দিয়ে তারা শুরু করতে চেয়েছিলেন সেটা ডেফিনেটলি আরও ভালো করবে। যেখানে আমরা হয়তো বা ভালো করে দিতে পারিনি, সেটা করার কথা এখান থেকে আরও ভালোভাবে। বাট কে কোন কমিটির দায়িত্বে পেয়েছে আমি জানিও না, বলতেও পারবো না। বাট আই বিলিভ যে যেই পাবে সে ভালোভাবে চালাবে। দেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব খেলতে পারছেন না বিপিএলে, তার না থাকা বড় ক্ষতি বলছেন সাবেক অধিনায়ক। 8 মাসের রাজনীতি দিয়ে সাকিবকে বিচার করলে হবে না বলেও মন্তব্য করেছেন সুজন। সাকিবিয়ান তো অনেক সারা দেশে, না একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার, তো নো ডাউট, বিশ্বের 1 নম্বর সেরা প্লেয়ার। সুতরাং সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে, এটাও সত্যি কথা। বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি। দেশি কোচদের নিয়ে সবসময় কথা বলেছেন সুজন, এখনও বলছেন সময় দিলে সালাউদ্দিন, সোহেল, বাবুলরা দারুণ কিছু করবেন দেশের জন্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলের প্রস্তুতি হিসাবে মিরপুরে অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম কিংস। ক্যাপিটালস জার্সি গায়ে প্রথম দিনের অনুশীলনে ছিলেন মুস্তাফিজ। এদিকে শন্টেইটের অধীনে অনুশীলন করেছে চট্টগ্রাম কিংস। 2 দলেরই লক্ষ্য বিপিএল শিরোপা জয়। আরও শক্তিশালী দল গড়তে বড় বিদেশি তারকা আনার লক্ষ্য দুর্বার রাজশাহীর। উইন্ডিজ সিরিজ শেষে বিশ্রামে লিটন, তানজিদ তামিম, আফিফরা। মিরপুরে ঢাকা ক্যাপিটালসের প্রথম অনুশীলনে ক্যামেরা ফোকাস মুস্তাফিজের দিকে। টিম মিটিংয়ে হেড কোচ খালেদ মাহমুদের দিক নির্দেশনা, ব্যাট বলের প্রস্তুতিতে মূল পর্ব শুরু ক্যাপিটালসের। সবশেষ এনসিএল খেললেও দলীয় অনুশীলনের শুরু থেকেই ঢাকা ক্যাম্পে সিরিয়াস কাটার মাস্টার। বোলিংয়ে স্কিল ঝালিয়ে নিয়েছেন। দেশি তারকা সমৃদ্ধ ঢাকা এখন পর্যন্ত 10 বিদেশি ক্রিকেটারকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শিরোপা জয়ে আশাবাদী সুজন বিপিএলে স্পোর্টিং উইকেট চান। পারবেন যাতে ফ্ল্যাট ক্রিকেট হয়, রানের খেলা হয়, সেখানে বোলারদের স্কিলের ব্যাপার থাকবে। ভালো উইকেটে অলওয়েজ ইউনিট বোলার স্কিলস, যে তাকে ডিফেন্ড করার জন্য ব্যাটসম্যানদেরকে। আর আই বিলিভ যে এটা বেশি রানের খেলা হলে সাপোর্টাররাও মজা পায়, গ্যালারি ভরা দর্শকরা আনন্দ করতে পারে। তো আমি চাই যে রানের খেলা হোক, দ্য বেস্ট টিম উইন্স। মিডলের একটা কনসার্নের জায়গা আছে, যদি আমরা রিয়েলি নিড টু ফাইট ফর দ্য চ্যাম্পিয়নশিপ, তো আমাদের এই জায়গাটাকে একটু মনোযোগ করে দেওয়া উচিত আর কি।
ভারসাম্যপূর্ণ দল চট্টগ্রাম কিংসের অনুশীলনে হেড কোচ শন টেইট শিষ্যদের টোটকা দিয়েছেন। গতির ঝড় তোলা সাবেক অস্ট্রেলিয়ানের কাছে শিখতে মুখিয়ে শরীফুল খালেদরা এবারের বিপিএলে দারুণ সময় কাটাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। টি-20তে মোমেন্টাম বেশি জরুরি। আমাদের দলে বেশ কিছু ভালো ক্রিকেটার আছে। ছেলেরা শারীরিক মানসিকভাবে ফিট থাকলে অবশ্যই ভালো করা সম্ভব। আমি আশাবাদী। দুর্বার রাজশাহী ট্রাম্প কার্ড তাসকিন, জিসান আলম, এনামুল বিজয়রা। বিদেশি রিক্রুটে সীমাবদ্ধতা থাকলেও চমক দিতে চায় দলটি। যারাদের এখন আমরা ফিক্স করেছি যে লিস্ট দিয়েছি ওটা তো ফুল টিম খেলছে ওরা। তবে আমরা অনেক বড় নামের একজন দুজনকে বলি না, কালকে বলবো। আমরা চেষ্টা করছি লোকাল প্লেয়ারগুলো যদি আমাকে পারফর্ম করে দেয় ঠিক মতো, তাইলে আমরা তো মানে 1, 2, 3-এর মধ্যে আমরা যাব। 30 ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে বরিশালের প্রতিপক্ষ রাজশাহী, সন্ধ্যার ম্যাচে লড়বে রংপুর ও ঢাকা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হামজা চৌধুরীর পর বাংলাদেশ জাতীয় দলে খেলতে প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদের। বৃহস্পতিবার বিকালে বাবাকে নিয়ে দেখা করেছেন বাফুফে টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে। ইতিবাচক আলোচনা হয়েছে। 6 মাসের মধ্যে ট্রায়ালের জন্য ডাকা হবে তাকে। তার আগেই ভারতীয় প্রতিষ্ঠান থেকে কেনা হচ্ছে 52,500 মেট্রিক টন সিদ্ধ চাল, যার 24,500 মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বৃহস্পতিবার সকালে। খাদ্য মন্ত্রণালয় বলছে ভারত থেকে চাল কেনা ও পরিবহন অধিকতর সাশ্রয়ী, তাই উন্মুক্ত দরপত্রে ভারতীয় প্রতিষ্ঠান থেকে চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। ভারত থেকে যে চালটা আসে সেটা একটু সাশ্রয়ী হয় আমাদের জন্য। যে কেউ অংশগ্রহণ করতে পারে দরপত্রে। আর জিটুজির বেসিসে যেটা আসে সেটা তো আমাদের যে সমস্ত দেশের সাথে এমইউ আছে সাধারণত সেই সব দেশ থেকে কিন্তু সরকারি পর্যায়ে এই চালটা আমদানি করা হয়। গত 22 ডিসেম্বর ভারতের কাকিনাড়া বন্দর থেকে এই চাল বোঝাই করে জাহাজ এমভি তানিস ড্রিম। প্রতিদিন 3000 মেট্রিক টন করে খালাস করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে এই ধাপে চাল খালাসের সময় লাগতে পারে অন্তত 8 থেকে 10 দিন। এই জাহাজটা আছে ইন্ডিয়ার কাকিনাড়া থেকে এবং এখানে 24,690 টন আছে। তো আমরা যেহেতু একটাই জাহাজের ক্রেন যদি একটা বা দুইটা কাজ ঠিক মতো করতে না পারে তাহলে একটু দীর্ঘতিতে হবে, হয়তো 10 দিনও লাগতে পারে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে এই লটের বাকি চালও নিয়ে আসা হবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কেনা চালের 52,000 মেট্রিক টনের মধ্যে প্রথম ধাপে এসেছে প্রায় 24,900 মেট্রিক টন। খাদ্য মন্ত্রণালয় বলছে বাজারে চালের যে ঊর্ধ্বগতি, এই চাল আসার কারণে তাতে একটি ইতিবাচক প্রভাব পড়বে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অবৈধ প্রবেশ ও বসবাসের অভিযোগে ভারতের মহারাষ্ট্রের 17 বাংলাদেশিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। গ্রেপ্তারকৃতদের মধ্যে 3 জন নারী রয়েছেন বলে জানানো হয়েছে। প্রতিবেদন বলছে স্থানীয় পুলিশের সাথে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালায় মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। মুম্বাই আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।